ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স 1-1 কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে বেশি হয়। এটা বইয়ের 34 পাতায় আছে। 2 বলেছে জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয়। 3 গ্লুকোজ একটি তড়িৎ অবিশ্লেষ্য। 4 বজ্রপাতের সময় নিচু গাছের তলায় থাকা নিরাপদ। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করা। 1 বলেছে কঠিনী ভবনের পর পদার্থের ঘনত্ব বাড়ে। এটা বইয়ের 33 পাতায় আছে। 2 বলেছে মরচে পড়ার সময় 2টি বিজারণ বিক্রিয়া ঘটে। এটা বইয়ের 100 পাতায় আছে। 3 ক্যাথোডে বিজারণ ঘটে। এটা বইয়ের 105 পাতায় আছে। 4 বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিন সরঞ্জামকে রক্ষা করে বজ্র নিরোধক। 3-এ আসি। 3-এর 1 বলেছে সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? বিকিরণ। 2 বলেছে বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম? কম। এটা বইয়ে 34 পাতায় আছে। 3-এ বলেছে একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। 104 পাতায় রয়েছে। এই যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে এই যে চিনি, গ্লুকোজ, এই যে চিনি, গ্লুকোজ, অ্যালকোহল, মোম, মাখন, ঘি ইত্যাদি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ। 4-তে দিয়েছে খাবার সোডা কিরূপ যৌগ। এটা আছে বইয়ের 86 পাতায়। এই যে খাবার সোডা হচ্ছে আয়নীয় যৌগ। তাহলে খাবার সোডা কি জাতীয় যৌগ? খাবার সোডা হচ্ছে আয়নীয় যৌগ। 4-এ আসি। 4-এর 1-এ বলেছে পরিবহন এবং পরিচলন। পরিবহন, পরিচালন আর বিকিরণ প্রক্রিয়ার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। পরিবহন 1 হচ্ছে যে কোনো জড় মাধ্যমে এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়, যদিও কঠিন মাধ্যমের কার্যকারিতা সর্বাধিক। 2 হচ্ছে তাপ সঞ্চালনের বেগ খুব কম। 3 হচ্ছে অণুগুলো স্থান পরিবর্তন করে না। 4 তাপশক্তি সরল বা বক্রপথে প্রবাহিত হয়। 5 হচ্ছে এই পদ্ধতির দ্বারা প্রধানত কঠিন পদার্থ উত্তপ্ত হয়। পরিচলন, পরিচলন 1 হচ্ছে শুধুমাত্র তরল ও গ্যাসীয় মাধ্যমে এই প্রক্রিয়া তাপ সঞ্চালন হয়। 2 এই প্রক্রিয়ার বেগ পরিবহন অপেক্ষা বেশি। 3 হচ্ছে পদার্থের অণুগুলি নিজেরা স্থান পরিবর্তন করে তাপের সঞ্চালন ঘটায়। 4 তাপ বক্র বা সরলরেখায় নিচ থেকে উপরে সঞ্চালিত হয়। 5 তরল বা গ্যাসীয় পদার্থের এই পদ্ধতিতে উষ্ণতা বৃদ্ধি ঘটে। বিকিরণ হচ্ছে কোনো জড় মাধ্যমের উপস্থিতি এক্ষেত্রে অপরিহার্য নয়। 2 হচ্ছে এই প্রক্রিয়া প্রায় আলোর বেগে তাপ সঞ্চালন ঘটে। 3 হচ্ছে মাধ্যম নিরপেক্ষ পদ্ধতি হওয়ায় এই প্রক্রিয়ার সঙ্গে অণুর গতির কোনো সম্পর্ক নেই। 4 হলো তাপ তরঙ্গের আকারে সরলরেখার সম্ভাব্য সমস্ত অভিমুখে যায়। আর 5 হচ্ছে বিকীর্ণ তাপপ্রবাহ বাধা দানকারী যে কোনো বস্তুর দ্বারা উত্তপ্ত হয়। তো এখানে মোট 5টা পয়েন্ট আছে, তো যে কোনো দুটো পয়েন্ট লিখে দেবে। অথবা বলেছে খড়ের চালওয়ালা বাড়ি বলেছে ঘরে চালওয়ালা বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা শীতকালে তেমন গরম থাকে কেন? লিখবে যে খড় হচ্ছে তাপের কুপরিবাহী এবং খড়ের ছাউনির ফাঁকে ফাঁকে প্রচুর বায়ু থাকে। বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। তাই গ্রীষ্মকালে বাইরে থেকে সূর্যের তাপ খড়ের মধ্যে দিয়ে ঘরের ভেতর ঢুকতে পারে না। আবার শীতকালে ঘরের ভেতরের তাপ বাইরে বেরিয়ে আসতে পারে না। তাই খড়ের চালের ঘর গ্রীষ্মকালে ঠান্ডা শীতকালে গরম থাকে, ফলে বেশি আরামপ্রদ মনে হয়। 2-তে বলেছে বাষ্পায়ন প্রক্রিয়ার 2টি বৈশিষ্ট্য লেখো। ওর সাথে রয়েছে অথবা স্ফুটন প্রক্রিয়ার দুটো বৈশিষ্ট্য লেখো, মানে হয় বাষ্পায়ন নইলে স্ফুটন। আচ্ছা, বাষ্পায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য বইতে এখানে 4টে আছে। 1 হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। 2 হচ্ছে বাষ্পায়ন হবার জন্য কোনো বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয় না। তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। 3 হচ্ছে তরলের উপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়। আর 4 হচ্ছে তরলের প্রকৃতির উপর বাষ্পায়নের হার নির্ভর করে, যেমন স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। অথবা বলেছে যে স্ফুটন প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এটা আছে 37 পাতাতে। এই যে 1 হচ্ছে তরলের প্রকৃতি, বিভিন্ন তলে স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। 2 হচ্ছে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। তরলে যদি কোনো অনুদ্বায়ী পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন বিশুদ্ধ জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু জলে নুন মেশালে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের চেয়ে বাড়ে। 3 হচ্ছে তরলের উপরিস্থিত চাপ। স্ফুটনের সময় তরল বাষ্পে রূপান্তরিত হয়। তরল বাষ্পে রূপান্তরিত হলে তার আয়তন বেড়ে যায়।
বেশি চাপে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে, তাই চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তিনেতে বলেছে জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কেন? জ্বর হলে কপালে জলের পট্টি দেওয়া হয়। ভেজা জলপট্টি থেকে জল বাষ্পীভূত হওয়ার সময় কপাল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, এর ফলে মাথা ঠান্ডা হয় এবং আরাম বোধ হয়। চারেতে বলেছে উপজাত পদার্থ কাকে বলে উদাহরণ দাও, অথবা পারদ কি তড়িৎ বিশ্লেষ্য যুক্তি দাও। আচ্ছা, উপজাত পদার্থ কাকে বলে? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অভীষ্ট বা কাঙ্ক্ষিত পদার্থটি ছাড়া অতিরিক্ত যে পদার্থ উৎপন্ন হয় তাকে উপজাত পদার্থ বলা হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষণের সময় অভীষ্ট পদার্থের সঙ্গে উৎপন্ন পদার্থটি হচ্ছে উপজাত পদার্থ। যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যানোডে উৎপন্ন ক্লোরিন গ্যাস হচ্ছে একটি উপজাত পদার্থ। আর উদাহরণ শুধু দিতে বলেছে, ব্যবহার দিতে বলেনি। আর যদি বই থেকে দিতে চাও তাহলে বইয়ের 106 পাতায় রয়েছে এই যে প্রয়োজনীয় বিক্রিয়া, কোন রাসায়নিক বিক্রিয়াতে প্রয়োজনীয় মূল পদার্থের সঙ্গে উৎপন্ন পদার্থকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার উপজাত পদার্থ বলে। বইতে একটুখানি দেয়া আছে, তো রাইমার্টিন থেকে চাইলে লিখতে পারো, বা বইয়ের যদি লিখতে চাও তাহলে একটুখানি লিখতে পারো। আর ওর সাথে যেটা ছিল যে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য বলেছে, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য যুক্তি দাও। এই যে পারদ একটি মৌলিক পদার্থ, এটি তরল ধাতু, তাই তাপ ও তড়িতের সুপরিবাহী। পারদ তার মধ্যস্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে। এটি তরল অবস্থায় থাকলেও আয়নে বিয়োজিত হয় না এবং তড়িৎ পরিবহনের ফলে এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, শুধু উষ্ণতা বাড়ে। তাই পারদ তরল অবস্থায় তড়িৎ পরিবহন করলেও এটি তড়িৎ বিশ্লেষ্য নয়। 5-1 বলেছে অনুঘটক কাকে বলে? অনুঘটকের দুইটি বৈশিষ্ট্য লেখো। লিখবে যে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাদের অনুঘটক বা ক্যাটালিস্ট বলে, যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর বৈশিষ্ট্য হচ্ছে, এক হচ্ছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়। 2 হচ্ছে এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ায় বেগ বাড়াতে পারবে। 3 হচ্ছে কোনো বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না। অথবাতে বলেছে টেস্ট টিউবে জল না দিয়ে খানিকটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে বুদবুদ দেখা যায় কেন? যদি বই থেকে লিখতে চাও তাহলে বইয়ের এই 86 পাতায় এই যে খাবার সোডা হচ্ছে আয়নীয় যৌগ, কেরোসিন, বেনজিন বা তারপিন তেলের মতো দ্রাবক আয়ন দিয়ে তৈরি জিনিসকে দ্রবীভূত করতে পারে না। তাই কেরোসিন, পেট্রোল বা তারপিন তেলের মতো দ্রাবককে বিক্রিয়া শুরু হবে না এবং বুদবুদ হবে না। আর যদি এটা লিখতে যদি না ইচ্ছা হয় তাহলে এটা লিখতে পারো, কেরোসিন বা বেনজিনকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে কোনো বুদবুদ নির্গত হবে না, কারণ হচ্ছে খাবার সোডা আয়নীয় যৌগ। অন্যদিকে কেরোসিন, বেনজিন ইত্যাদি জৈব দ্রাবক হওয়ায় সোডিয়াম বাইকার্বনেট এতে দ্রবীভূত হতে পারে না, তাই কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। এটা লিখতে পারো। 5-2 প্রশ্ন বলেছে রূপোর 5-2 বলেছে রূপোর গয়নার ওপর গোল্ড প্লেটিং মানে রূপোর ওপর সোনার প্রলেপ দেবে আর কি। ক্যাথোড এবং অ্যানোড আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি ব্যবহার করতে হবে? তাহলে রূপোর ওপর সোনার তড়িৎ লেপন হবে। তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে থাকবে এই যে রূপোর গয়নার ওপরে সোনা দিলে ক্যাথোডে থাকবে রূপোর গয়না, অ্যানোডে বিশুদ্ধ সোনার পাত, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে থাকবে পটাশিয়াম অরোসায়ানাইড। অথবাতে বলেছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায় এরকম দুটো ধাতুর উদাহরণ দাও, আর এই ধাতুগুলি কিভাবে নিষ্কাশন করা হয় তা অতি সংক্ষেপে লেখো। আচ্ছা, এইটুখানি দেখবে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যেসব ধাতু নিষ্কাশন করা হয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কিভাবে নিষ্কাশন করা হয় না ইত্যাদি ধাতুর ক্লোরাইড লবণের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ধাতুর ক্লোরাইড লবণ বিয়োজিত হয়ে ধনাত্মক আধানযুক্ত ধাতব আয়ন এবং ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়ন উৎপন্ন করে।
ঋণাত্মক আধানযুক্ত ধাতব আয়নগুলি ক্যাথোডে যায় আর প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিস্তরিত হয়ে ধাতু হিসাবে ক্যাথোডে সঞ্চিত হয়। এতটা লিখে দেবে। তিনেতে বলেছে জারক এবং বিজারক পদার্থের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। আর একটি মৌলিক জারক আর একটি যৌগিক বিজারক পদার্থের নাম লেখো। তাহলে বলেছে জারক আর বিজারক পদার্থের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য। এই যে জারক আর বিজারক, জারক হচ্ছে এটি অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। 1 2 বিক্রিয়ার পরে এর যোজ্যতা হ্রাস পায়। 3 জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। 4 হচ্ছে যে পদার্থে যত বেশি তড়িৎ ঋণাত্মক সে তত বেশি জারক। আর বিজারক হচ্ছে এটি অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। 2 বিক্রিয়ার পরে যোজ্যতা বৃদ্ধি পায়। 3 হচ্ছে বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে। 4 হচ্ছে যে পদার্থ যত বেশি তড়িৎ ধনাত্মক সে তত বেশি বিজারক। আর বলেছে একটি মৌলিক জারক আর একটি মৌলিক জারক আর যৌগিক বিজারকের উদাহরণ দাও। মৌলিক জারক পদার্থ হচ্ছে ক্লোরিন আর যৌগিক বিজারক পদার্থ হাইড্রোব্রোমিক অ্যাসিড বা কিউপ্রিক অক্সাইড না, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোব্রোমিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে যৌগিক বিজারক আর মৌলিক জারক হচ্ছে তোমার ক্লোরিন বা হাইড্রোজেন। অথবাতে বলেছে একটি কাঁচের টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নিয়ে তাতে কয়েক টুকরো জিঙ্কের ছিদ্র এই দ্রবণের মধ্যে ফেলে দিলে কি দেখা যাবে? আর ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা দাও। বলেছে একটি কাঁচ সালফিউরিক অ্যাসিডের মধ্যে টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণের মধ্যে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়ে নিয়ে নেওয়া হলো। এই যে এটা লিখবে যে জিঙ্ক লঘু সালফিউরিকের সঙ্গে বিক্রিয়া করে বুদবুদ সহকারে বর্ণহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যা আগুনের উপস্থিতিতে শব্দসহ নীল শিখায় জ্বলে। আর এই হচ্ছে বিক্রিয়া। এই পর্যন্ত দেবে। আর ওর সাথে যেটা দিয়েছে যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ বিজারণ ব্যাখ্যা করো। এটা লিখবে যে হলুদ রঙের ফেরিক ক্লোরাইড দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড দ্রবণ যোগ করলে হালকা সবুজ বর্ণের ফেরাস ক্লোরাইড দ্রবণ ও স্ট্যানিক ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা দেবে। এই বিক্রিয়াটিতে কেবল ধনাত্মক আধানযুক্ত আয়নগুলির আধানের পরিবর্তন ঘটেছে। আর এখানে আয়রন ইলেকট্রন গ্রহণ করে নিজে মানে বিজারিত হয়েছে এবং Fe3+ জারক পদার্থ তাই। আর Sn2+ ইলেকট্রন বর্জন করে Sn4+ এ জারিত হয়ে Sn2+ বিজারক পদার্থ। চারেতে বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে ক্যাথোডে আর অ্যানোডে কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটবে তা লেখো। এই যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড অ্যানায়নগুলো মানে Na+ আর Cl- আয়নগুলো যথাক্রমে ক্যাথোড আর অ্যানোডের দিকে এগোবে, তারপর তড়িৎদ্বারের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে। আর এই হচ্ছে বিক্রিয়া। অথবাতে বলেছে প্রদত্ত যৌগগুলো জলীয় দ্রবণে কি কি আয়ন দেয় তাই লেখো। অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, কপার সালফেট। তাহলে প্রথমে আছে অ্যামোনিয়াম সালফেট। এই যে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়া আর সালফেট আয়ন দেবে। আর তারপরে আছে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আর নাইট্রেট আয়ন। আর তারপরে আছে কপার সালফেট, এই যে Cu2+ আর Sa4(2- আয়ন দেবে, মানে কপার আর সালফার আয়ন দেবে। পাঁচে দিয়েছে বজ্র নিরোধক কিভাবে কাজ করে।
লিখবে যে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার যে ব্যবস্থা তাকে বজ্র নিরোধক বলা হয়ে থাকে। বাড়ির সবচেয়ে উঁচু স্থানে লিখবে একটি ধাতুর দণ্ড শক্তভাবে আটকাতে হয়, আর দণ্ডটি সবচেয়ে উঁচু স্থানে খুব সরু সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5-6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা হয়। এবার একটা সুপরিবাহী মোটা তার দিয়ে দণ্ডটি এবং পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থায় বাড়িকে বজ্রপাতের থেকে বাঁচায়। বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটাতে বজ্রপাত হলেও বাড়িটির কোনো ক্ষতি হয় না। অথবাতে বলেছে বজ্রপাতের সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত যদি তুমি বাড়ির মধ্যে থাকো আর যদি বাড়ির বাইরে থাকো। আচ্ছা, বাড়ির বাইরে থাকলে অনেকগুলো ব্যাপার থাকে। একটা হচ্ছে খোলা গাড়ি, মোটর বাইক বা ট্রাক্টর মোটেই নিরাপদ নয়। দুই হচ্ছে খোলা মাঠে উঁচু গাছের কাছে কোনো খোলা উঁচু জায়গায় বা পার্কের ছাউনি নিচে একেবারেই থাকবে না। বজ্রপাতের মধ্যে ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটে ঠিক নয়। যদি কোনো কারণে জঙ্গলের গাছপালার মধ্যে থাকতে হয় তাহলে নিচু গাছের আশেপাশে থাকতে হবে, মোটেই উঁচু গাছের ধারে কাছে নয়। নিরাপদ জায়গায় পৌঁছতে না পারলে খোলা মাঠের মধ্যে থাকতে বাধ্য হলে তাহলে মাথা নিচু করে উবু হয়ে বসে পড়তে হবে। আর বাড়ির মধ্যে থাকলে বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতুর পাইপ আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। ল্যান্ডফোন মোটেই ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন নিরাপদ, কিন্তু অন্য প্রান্তে যে কথা বলছে সে হয়তো ল্যান্ডফোন ব্যবহার করছে, সেখানেও বজ্রপাত হচ্ছে, তাই ফোন না করাই ভালো। আর বিভিন্ন তড়িৎ যন্ত্র যেমন টেলিভিশন, রেফ্রিজারেটরে তড়িৎ সংযোগ খুলে রাখতে হবে, আলো জ্বালিয়ে রাখা যাবে। মগ দিয়ে বালতির জল ব্যবহার করা যাবে, কিন্তু পাইপের মাধ্যমে আসা জল খুলে কোনো কাজ করা যাবে না। এবারে আসি লাইফ সায়েন্সে একের আয়তে দিয়েছে চায়ে উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এই যে 3-এর দাগে এই যে চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, তাহলে মাত্রা কমাতে সাহায্য করে পলিফেনল। 2-এ বলেছে যক্ষা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতিটির পুরো নাম। সঠিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডটস, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। 3-এ দিয়েছে মহামারী জন্ডিসের জন্য কোন দুইটি ভাইরাস দায়ী। এটা আছে 160 পাতার। এই যে মহামারী জন্ডিসের জন্য হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই ভাইরাস দুটি দায়ী। 4-এতে বলেছে সিটার বলতে কি বোঝায়। সিটার হচ্ছে যেসব মুরগি ডিমে তা দেয় তাদের সিটার বলে, যেমন ব্রাহ্মা, কোচিন। তাহলে যেসব মুরগি ডিমে তা দেয় তাদের সিটার বলা হয়। 5-এ দিয়েছে এইচআইভি ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কি ক্ষতি হয়। এই যে এইচআইভি আক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। প্রধানত সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। 2 আছে শূন্যস্থান পূরণ। 1-এ বলেছে মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলোই হলো নিষিক্ত ডিম। এটা বইয়ে 216 পাতায় আছে। 2-এ বলেছে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। 3-এ দিয়েছে একটি আগাছানাশক পিক্লোরাম ড্যালাপন, এগুলো 2,4-D, এগুলো হচ্ছে আগাছানাশক, বইয়ে 201 পাতায় আছে। 4-এ বলেছে ভিটামিন এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তা হলো গোল্ডেন রাইস, এটা বইয়ে 204 পাতায় রয়েছে। 3-এ আসি। 3-এর আয়তে বলেছে শস্য আবর্তন বলতে কি বোঝায়। এই উত্তরটা লিখবে যে একই জমিতে বারবার একই ফসলে চাষ করলে মাটির উর্বরতা, বিশেষত নাইট্রোজেন যৌগের পরিমাণ হ্রাস পায়। তাই মাঝে মাঝে একবার করে শিম্বু গোত্রীয় গাছের চাষ করলে মাটির আবার তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়। একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল চাষ করাকে শস্য আবর্তন বলে। 2-এ বলেছে মেজর কার্প এবং মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো। মেজর কার্প আর মাইনর কার্পের পার্থক্য। মেজর কার্প আগে বলছি, 1 হচ্ছে আকারে বড়, 2 হলো তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না, 3 ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, চাহিদা বেশি, যেমন রুই, কাতলা, মৃগেল, কালবোস। আর মাইনর কার্প হচ্ছে 1 হলো আকারে ছোট, 2 তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পারে, 3 ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বাটা পুঁটি। 3-এ বলেছে পলিকালচার বলতে কি বোঝায়।
লিখবে 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাকেই বলে নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। এই যে এখান থেকে এতটা। 4 দিয়েছে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো। লিখবে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কারণ 1 হচ্ছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, 2 হচ্ছে জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়, 3 হচ্ছে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার, 4 হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে।